আগের ভিডিওতে আমরা তাপ তার সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম। তাপ কী, তাপমাত্রা কী, তাদের পার্থক্য, আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, জলসম, ক্যালোরিনীতির মূলনীতি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করব, নিউমেরিক্যালস প্রবলেম। আচ্ছা, নিউমেরিক্যালস প্রবলেম তাপের ক্ষেত্রে খুব সহজ, খালি তোমাকে বুঝতে হবে কে তাপ বর্জন করছে আর কে তাপ গ্রহণ করছে। আচ্ছা, পরে আসছি ওটা। তো প্রথমত দেখে নাও যে গৃহীত তাপ বা বর্জিত তাপ, একটা বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে তার ফর্মুলা হচ্ছে H=m/s/t। তুমি মনে রাখবে এমটা হচ্ছে বস্তুটির ভর, এস হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা নয়, উষ্ণতা বৃদ্ধি, কতটা উষ্ণতা বেড়েছে বা কতটা উষ্ণতা কমেছে সেই জিনিসটা হচ্ছে তোমার। আচ্ছা, কেমন অঙ্ক দেয়? খুব সিম্পল কিছু প্রবলেম দিয়ে শুরু করা যায়। যেমন প্রথম যে প্রবলেমটা বলছে আমার কাছে 10 গ্রাম ভরের একটা সীসার খণ্ড আছে। তাহলে দেখো প্রথমেই বলেছে 10 গ্রাম ভরের সীসার খণ্ড, সীসা লেড 10 গ্রাম। আচ্ছা, এবার বলেছে ওই সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে। তাহলে উষ্ণতার যেটা পরিবর্তন সেটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তোমার বলে দিয়েছে S=0.03 সিজিএস। তোমাকে একক যদি নাও দেওয়া থাকে সিজিএস বা এসআই বলে, তাহলেও অঙ্ক করা যেতে পারে। তাহলে দেখো এই অঙ্কে সবগুলোই দেওয়া আছে, বস্তুর ভরও দেওয়া আছে, আপেক্ষিক তাপও দেওয়া আছে এবং বস্তুটার কি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে হবে সেটাও দেওয়া আছে। তোমাকে বলেছে কি পরিমাণ তাপ লাগবে, তাহলে সরাসরি H=mST। তাহলে এটা হয়ে যাচ্ছে m মানে 10, s এর মান 0.03 আর t হচ্ছে 50। তাহলে তোমার একটা শূন্য দুটো শূন্য, এখানে দশমিকটা দুবার সরে গেল, তাহলে পড়ে থাকছে 3। তাহলে 3 × 5, তাহলে পড়ে থাকছে 15 ক্যালরি। এই শূন্যটা নিয়ে নিলাম বলে 50 আর রইল না, তাহলে পড়ে থাকছে তোমার 15 ক্যালরি। খুব সিম্পল প্রবলেম, তাই না? বেশ, এবার বলছে তোমার কাছে 100 গ্রাম বিশুদ্ধ জল আছে। তাহলে 100 গ্রাম বিশুদ্ধ জল, তার ভর হয়ে যাচ্ছে 100 গ্রাম। বেশ, বলছে এর উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা বৃদ্ধি বলেনি, তাহলে আমি এটাকে T1 বললাম, নিশ্চয়ই উষ্ণতাটাকে বাড়াতে হবে বা কমাতে হবে। বলছে এটাকে স্ফুটনাঙ্কে পৌঁছাবো। দেখো সরাসরি উষ্ণতা কত বলে দেয়নি, যদিও আমাদের জানা আছে স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে প্রথমে উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর সেটাকে গরম করে তাপ দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে হবে। সরাসরি 100 ডিগ্রি বলেনি, বলেছে স্ফুটনাঙ্কে তুলতে হবে। মনে রাখবে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে প্রশ্ন দিয়েছে কি পরিমাণ তাপ লাগবে, তা তোমার প্রশ্ন যে এস কত হবে। মনে রাখবে সিজিএস পদ্ধতিতে এস এর মান হচ্ছে 1, এটা দেওয়া থাকে না সব ক্ষেত্রে। তাহলে জলের যদি বলে, জলের সবসময় মনে রাখবে সিজিএস পদ্ধতিতে 1। সুতরাং এগুলো যদি কিলোগ্রামে দেওয়া থাকতো তখন কিন্তু তোমাকে সিজিএস এ কনভার্ট করতে হতো, কারণ এসআই পদ্ধতিতে এস এর মান কিন্তু 1 নয়, এসআই পদ্ধতিতে এস এর মান হচ্ছে 4200। সুতরাং এসআই পদ্ধতিতে করতে গেলে তোমাকে কিন্তু ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে, 4200। এখানে S=1 আছে, সুবিধা আছে, তাই না? আচ্ছা বেশ, এখান থেকে তুমি একটা করতে পারো যে টিটা কত হবে বের করে নিতে। কত হবে টি? 100 - 30, তাহলে পড়ে থাকছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা করে দেখাতেও পারো, নাও দেখাতে পারো, মানে সরাসরি অঙ্কে পুট করতে পারো। কিভাবে? আচ্ছা দেখে নাও, H= হচ্ছে mst। তাহলে H এর মান হচ্ছে 100, S এর মান হচ্ছে 1। এখানেই তুমি সরাসরি দেখিয়ে দিলে এটা হচ্ছে 100 - 30। আর যদি তুমি এখানে আলাদা করে দেখাও তাহলে সরাসরি 70 এর মান বসাবে। তাহলে 70 × 100, তার মানে হয়ে গেল 7000 ক্যালোরি। ঠিক আছে? এই যে অঙ্কগুলো বললাম খুব সিম্পল টাইপের অঙ্ক, কি পরিমাণ তাপ দিতে হবে বা নিতে হবে এই রকমের অঙ্ক। আচ্ছা, সবসময় এত সহজ অঙ্ক নাও থাকতে পারে, তোমাকে ক্যালোরি নীতির মূলনীতি দিয়েও অঙ্ক দিতে পারে। এবার ক্যালোরি নীতির মূলনীতি দিয়ে যখন অঙ্কগুলো থাকবে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে যে কে তাপ বর্জন করছে আর কে তাপ গ্রহণ করছে। ঠিক? এবার কে তাপ বর্জন করছে গ্রহণ করছে এটা বোঝাটাও খুব কঠিন ব্যাপার নয়, কারণ সোজা কথায় দুটো বস্তুর উষ্ণতা দেওয়া থাকবে, যে বস্তুর উষ্ণতা বেশি সে তাপ দেবে আর যে বস্তুর উষ্ণতা কম সে তাপ নেবে।
সুতরাং কে বর্জন করছে কে গ্রহণ করছে আমি যা ডাটা দেওয়া থাকবে সেখান থেকেই বুঝতে পারবো, কিন্তু তারপর সেখান থেকে বর্জিত তাপ আর গৃহীত তাপ ওই দুটো বের করতে হবে। আচ্ছা কিভাবে করব, একটা অঙ্ক দেখা যাক। বলছে আমার কাছে 0°C উষ্ণতার 20 গ্রাম জল আছে, ঠিক আছে? আমার কাছে এরকম বলেছে একটা বিকারের মধ্যে, সাপোজ এর মধ্যে 0°C উষ্ণতা, ছবি আঁকার দরকার নেই, আমি জাস্ট তোমাকে বোঝাবার জন্য বলছি। 20 গ্রাম জল আছে যার উষ্ণতা 0°C, ঠিক আছে? আরেকটা পাত্রে 10°C উষ্ণতার 40 গ্রাম জল আছে। তাহলে এই একটা পাত্র, এখানে তোমার 40 গ্রাম জল আছে, কিন্তু এটার উষ্ণতা হচ্ছে 10°C, ঠিক আছে? এবার প্রশ্ন দিয়েছে যদি এদেরকে মেশানো হয়, সাপোজ এটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো, তাহলে মিশ্রণের উষ্ণতা কত হবে? প্রশ্ন নিশ্চয়ই বোঝা গেছে। সরাসরি এইভাবে না করে তুমি এইভাবেও ভাবতে পারো যে তুমি আরেকটা বড় বিকার নিলে, সেই বড় বিকারে এই জলটাও ঢালা হলো, এই জলটাও ঢালা হলো। এখানে তোমার অবভিয়াসলি 60 গ্রাম জল থাকবে, 60 গ্রামটা অঙ্কের মধ্যে লাগবে না, কিন্তু মিশ্রণের উষ্ণতা কত হবে সেই জিনিসটা তোমাকে বার করতে হবে। কিভাবে বার করবে? তাহলে প্রথমত তোমাকে এইভাবে ভাবতে হবে যে আমি আগে দেখে নিই কে তাপ দেবে কে তাপ নেবে। কে তাপ দেবে? এর 10° এর 0°, অবভিয়াসলি এ তাপ দেবে। আর তাপ নেবে কে? এ। এবার দুটোই জল আছে, তাহলে লেখার সময় আমরা লিখবো উষ্ণ জল আর শীতল জল। তাহলে উষ্ণ জল তাপ দেবে, শীতল জল তাপ নেবে। তাহলে তোমাকে বার করতে হবে উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ, আর বার করতে হবে শীতল জল কর্তৃক গৃহীত তাপ। তুমি জানো নিশ্চয়ই ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে যে এই দুটো তাপ, বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান সমান। আচ্ছা, বর্জিত তাপ আর গৃহীত তাপ করার আগে একটা জিনিস বলে দিই, 10° আছে 0° আছে, এই উষ্ণতাটা কিন্তু 0 থেকে 10 এর মধ্যে হবে। এমন নয় যে তুমি চূড়ান্ত উষ্ণতা বের করলে, বের করার পর তুমি দেখলে এটাতে 50° চলে এলো, তুমি নিশ্চিত থাকো তোমার অঙ্কটা ভুল হয়েছে। তার মানে একটার উষ্ণতা 10, একটার উষ্ণতা 0, এরা তাপ বিনিময় করে এমন কিছু অবস্থায় পৌঁছাবে না যেখানে এদের উষ্ণতাটা 10 এর বেশি হয়ে যায় বা 0 কম হয়ে যায়। সবসময় উত্তরটা 10 আর 0 মাঝখানে হবে, ঠিক আছে? আচ্ছা বেশ, অঙ্ক শুরু করছি। ওটা তো রইল ছবি আঁকা তোমার জন্য, তোমার সুবিধার জন্য আমি বলছি এইরকম একটা ছক করে দেবে। যেমন একদিকে আমি করলাম উষ্ণ জল, আর একদিকে করলাম শীতল জল। করা বাধ্যতামূলক নয়, তুমি এইভাবে না করলে যে অঙ্কের নাম্বার পাবে না তা নয়, তোমার নিজের সুবিধা। আমি প্রথমেই একটা ছক করে ফেললাম, একদিকে মাথায় লিখলাম উষ্ণ জল, একদিকে শীতল জল। আচ্ছা, উষ্ণ জলের ভর কত বলেছে? 40 গ্রাম। আচ্ছা, S1 আমি যদি বলি, S1টা 1 হয়ে যাবে, CGS পদ্ধতি আছে, জল আছে। আচ্ছা, T1 10°C। আচ্ছা, শীতল জলে চলে এসো। শীতল জল কত বলেছে? 20 গ্রাম। আপেক্ষিক তাপ আবার তোমার 1 হয়ে গেল, আর T2 বলেছে 0°C। আচ্ছা, চূড়ান্ত উষ্ণতা আমি মাঝামাঝি জায়গায়, মানে এটা দুটোর জন্যই প্রযোজ্য, দুটোকে মেশানো হবে। আমি ধরে নিলাম চূড়ান্ত উষ্ণতা ইকুয়াল টু 80°C। এইটুকু না বুঝতে পারার কিছু নেই, আশা করছি তুমি বুঝে গেছো। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ বের করতে হবে, আর শীতল জল কর্তৃক গৃহীত তাপ বার করতে হবে। তাহলে আমি লিখে দিলাম, এখানে করছি উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ। উষ্ণ জল কর্তৃক বর্জিত তাপ, সেটাকে যদি আমি H1 নাম দিই, আচ্ছা কি হবে? M1 উষ্ণ জলের কথা ভাবছি, তাহলে এখন এটাকে নিয়ে ভাবছি। M1 কত? 40, S1 কত? 1 ইনটু, আচ্ছা এবার উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাস বর্জন করছে, তাহলে উষ্ণতা কমবে। কত হবে? প্রথমে ছিল 10, তারপরে হচ্ছে T। তাহলে আমি কি লিখবো? 10 - T লিখবো না T - 10 লিখবো? এটা একটা কোশ্চেন। আমি কি লিখবো? দেখো 10 থেকে কমে T হচ্ছে, এটা বুঝতে হবে। এ বর্জন করছে, বর্জন করে কি হবে? 10 থেকে কমবে, তাহলে এখানে তোমার হয়ে যাবে 10 - T, ঠিক আছে? কে বড় সেটা দেখে নেবে দরকার হলে। যেমন এখানে আমার কনক্লুশন হচ্ছে T হয়ে যাবে 10 এর থেকে ছোট, T হয়ে যাবে 10 এর থেকে ছোট, আর অবভিয়াসলি 0 থেকে বড়। তাহলে আমি যখন উষ্ণতার পার্থক্য বা পরিবর্তন করব, এটা হয়ে যাবে 10 - T। একই রকম ভাবে তুমি যদি বলো শীতল জল
আচ্ছা এখানে উষ্ণতার পার্থক্য কত হবে? টি আর জিরো, এ বড় টি বড়, তাহলে এটা হয়ে যাচ্ছে টি মাইনাস জিরো, তার মানে এটা হয়ে যাচ্ছে 20 ইন্টু টি। এবার তোমার ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে? ক্যালোরিমিতির মূলনীতি বলছে H1 must be equal to H2, তাহলে তোমার পড়ে থাকছে দেখো 40 ইন্টু 10 মাইনাস টি, দিস ইজ ইকুয়াল টু 20 ইন্টু টি, দুদিক থেকে একটা করে শূন্য কেটে দাও, তাহলে 40 মাইনাস 40 ইকুয়াল টু 2টি, তাহলে পড়ে থাকছে 60 ইকুয়াল টু 40, তার মানে 3টি ইকুয়াল টু 20, তাহলে টি ইকুয়াল টু পড়ে থাকছে 6.67। দেখো 0 আর 10 এর মধ্যবর্তী, তুমি মোটামুটি বুঝে নিতে পারো যে তোমার এক্ষেত্রে অঙ্কে কোনো ভুল হবার কথা নয়। কিন্তু এটাই যদি 16.67 আসতো তুমি নিশ্চিত থাকতে যে তোমার অঙ্ক কোথাও একটা ভুল হচ্ছে। আশা করছি বোঝা গেছে, এইভাবেই তোমাকে অঙ্কগুলো এগোতে হবে। বেশ, পরের অঙ্কে চলে যাচ্ছি। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, পরের অঙ্ক বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জলে ডুবিয়ে রাখা হলো। মনে করো তোমার কাছে একটা পাত্রে কিছু পরিমাণ জল আছে, ঠিক আছে, এটার উষ্ণতা বলছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। কতটা জল আছে? তোমার বলেছে 100 গ্রাম জল আছে। তার মধ্যে কি ডোবাচ্ছে? আমার কাছে এক খণ্ড লোহা আছে, এই লোহাটার ভর হচ্ছে 40 গ্রাম আর উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কি করছি? আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যখনই আমি জলের মধ্যে ডুবিয়ে দেবো, এর উষ্ণতা বেশি, এর উষ্ণতা কম, 100 ডিগ্রি 21 ডিগ্রি, তাহলে কি হবে? এ তাপ বর্জন করবে আর জল তাপ গ্রহণ করবে। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে লোহা কর্তৃক বর্জিত তাপ, এখানে জল কর্তৃক গৃহীত তাপ, এই দুটোকে সমান করে দিতে হবে। আচ্ছা, সমান করার আগে বলে দিই 100 আর 21, তার মানে তোমার উত্তরটা 21 থেকে 100 এর মধ্যে হবে, কখনোই 21 এর নিচে নামবে না, 100 এর উপরে যাবে, ঠিক আছে। তাহলে সুবিধার জন্য আমি বলছি আবার এইভাবে আমি একটা ছক করে নিলাম, একদিকে লিখলাম লোহার বল আর একদিকে লিখলাম জল। আচ্ছা, তোমাকে এখানে নির্ণয় করতে বলেছে লোহার আপেক্ষিক তাপ কত, ঠিক। আচ্ছা, এবার এক এক করে লিখে ফেলি। যেমন দেখো, লোহার ভর বলেছে, লোহার, আচ্ছা লোহা বলেছে, লোহার বল বলেনি, আমি শুধু লোহা লিখলাম। আচ্ছা, মাস বলেছে 40 গ্রাম, উষ্ণতা বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আপেক্ষিক তাপ কিছু বলেনি, আমি ধরে নিলাম আপেক্ষিক তাপ হচ্ছে এস। আর এদিকে চলে এসে জল, জল এর ভর বলেছে 100 গ্রাম, উষ্ণতা বলেছে T21 ডিগ্রি সেন্টিগ্রেড, আর S2টা আমার জানা 1। তাহলে এখানে লোহা তাপ বর্জন করবে। আচ্ছা, চূড়ান্ত উষ্ণতা কিছু দেওয়া আছে। আচ্ছা, মিশ্রণের উষ্ণতা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, টিটা দেওয়াই আছে, এই চূড়ান্ত উষ্ণতাটা মাঝামাঝি জায়গায় লিখবো, কারণ এখান থেকেও আসছে, এখান থেকেও আসছে, দুটো কন্ট্রিবিউট করে এই 25 ডিগ্রিটা আসছে। এটা অনেকটা সহজ হয়ে গেল। তাহলে এখানে লোহা তাপ বর্জন করবে, জল তাপ গ্রহণ করবে। তাহলে লোহা কর্তৃক বর্জিত তাপ, আমি বর্জিত তাপটাকে H1 লিখলাম। কি পরিমাণ তাপ বর্জন করবে? 40 ইন্টু এস ইন্টু, দেখো 100 ছিল 25 হয়েছে, এটা খুব সহজ হয়ে গেল, 100 মাইনাস 25, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 এস ইন্টু 75, অবভিয়াসলি ক্যালোরি তাপ। এটা একই রকম ভাবে জল কর্তৃক গৃহীত তাপ, এটা হয়ে যাবে 100 ইন্টু 1, উষ্ণতা 21 থেকে 25 হয়েছে, তাহলে 25 মাইনাস 21, এটা 4, তার মানে 400। এবার শর্তানুসার আমি বলতে পারি H1 সমান H2, তাহলে পড়ে থাকছে 40 ইন্টু 75 ইন্টু এস ইকুয়াল টু 400, একটা শূন্য তো কাটছে, তাহলে এস ইকুয়াল টু পড়ে থাকছে 40 বাই 4 ইন্টু 75, 5 দিকেটা 5 8 40,
এটা 5 15 75, 4 দুগুণে 8, তার মানে 2 এর 15, 2 এর 15 মানে পড়ে থাকছে মোটামুটি 0.14 মতো নাকি 0.013 উত্তর আছে, তাই আমি 14 লিখলাম, অসুবিধা নেই। আপেক্ষিক তাপ মোটামুটি 1 এর থেকে কমই হয়, অসুবিধা নেই, এইরকমই উত্তর। ঠিক, ওদের একটা শূন্য কম হবে, 0.14 হবে, একটু দেখে নিও ক্যালকুলেশন, তাই না? 60 6 55 6 মোটামুটি 0.14 হচ্ছে উত্তর। যেহেতু সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতির একক দিয়ে দেবে, যা একক হচ্ছে মোটামুটি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তোমার। ঠিক আছে, বেশ, এবার চলে এসো নেক্সট অঙ্ক। 3টে তরল দিয়েছে, মানে এতক্ষণ পর্যন্ত 2টো দিয়ে অঙ্ক করছিলাম, 2টো দিয়ে হলো না, এবার 3টে তরল দিয়ে অঙ্ক দিয়েছে। 3টে তরলের নাম দেওয়া আছে, একটা এ তরল, একটা বি তরল, একটা সি তরল। ঠিক আছে, তাদের উষ্ণতা বলেছে 10 30 40, এরকম বলেছে যে এরকম একটা পাত্রে তরল আছে, এটার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, নাম দিয়েছে এ। আরেকটা পাত্র আছে, এটার উষ্ণতা বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বি। আরেকটা পাত্র আছে, এটার উষ্ণতা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ সি। সবার ভর সমান, মানে এটারও ভর m, এটারও ভর m, এটারও ভর m। ঠিক, আচ্ছা এবার বলেছে এ ও বি কে মিশ্রিত করলে, যখন এ আর বি কে মেশানো হচ্ছে, এ আর বি কে যখন মেশানো হচ্ছে, তখন বলছে মিশ্রণের উষ্ণতা হয়, এ ও বি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হয়ে যাচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বি আর সি যখন মেশানো হচ্ছে, তখন মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এ ও বি কে মেশালে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বি আর সি মেশালে মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে প্রশ্ন দিয়েছে ফাইন্ড আউট, নির্ণয় করো প্রথম তরল, দ্বিতীয় তরল ও তৃতীয় তরলের আপেক্ষিক তাপের অনুপাত। তো প্রথমেই তুমি মাথায় হেড করবে তরল এ, তরল বি, তরল সি, ছবি আঁকার দরকার নেই। ভর সবার তুমি এম ধরে নিলে, মানে এম এ সমান এম, এম বি সমান এম, এম সি সমান এম। T1 10 ডিগ্রি, এখানেও TA 10 ডিগ্রি, TB 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। আর চূড়ান্ত উষ্ণতা হচ্ছে এটা। আমি ধরে নিলাম প্রথম তরলের আপেক্ষিক তাপ SA, দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ SB, তৃতীয় তরলের আপেক্ষিক তাপ SC। এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে এই তিনটে অনুপাত। খুব সিম্পল অঙ্ক, খুব জটিল কিছু নয়। তুমি একটা জিনিস দেখো না, এই দুটোকে যখন মেশাবো আমি একটা ইকুয়েশন পাবো, আবার এই দুটোকে যখন মেশাবো আমি একটা ইকুয়েশন পাবো, ক্যালোরিমিটেড মূলনীতি থেকে। যখন এই দুটোকে মেশাবো, এ তাপ গ্রহণ করবে, এ বর্জন করবে। আর এই দুটোকে যখন মেশাবো, এ বর্জন করবে, এ গ্রহণ করবে। খালি বুঝে বুঝে কতটা গৃহীত তাপ, কতটা বর্জিত তাপ করতে দুটো ইকুয়েশন পাবে, সেই দুটো ইকুয়েশন থেকে তোমাকে এসএ আর এস দিতে হবে। ঠিক আছে, বেশ। তাহলে করতে যেটা হবে, প্রথমে এ আর বি মেশাও, লিখে ফেলো এ ও বি মেশালে, এইভাবে লিখবে এ ও বি মেশালে। ঠিক আছে, কি হবে? এ কর্তৃক গৃহীত তাপ, এইভাবে লিখে দেবে এ ও বি মেশালে এ কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল টু বি কর্তৃক বর্জিত তাপ। তাহলে কি করে থাকছে এর জন্য m ইনটু এসএ। আচ্ছা 10 থেকে হচ্ছে 15, তাহলে 15 মাইনাস 10, এটা হয়ে গেল m ইনটু এসবি, এটা হয়ে যাচ্ছে 30 মাইনাস 15। তাহলে পড়ে থাকছে m কেটে দাও, এসএ বাই এসবি, এটা পড়ে থাকছে 30 মাইনাস 15 মানে 15, আর এটা হচ্ছে 5, আর এটা পড়ে থাকছে 3:1। মানে আমি বলতে পারি এসএ ইজ টু এসবি ইকুয়াল টু 3:1। হচ্ছে, এবার তুমি বি আর সি মেশাও। বি আর সি যখন মেশাচ্ছি, বি কি করবে? তাপ গ্রহণ করবে। আমি এখানে আর লিখছি না, মানে এটা হয়ে গেল এম ইনটু এসবি 34 থেকে 30, আর এটা হয়ে যাচ্ছে এম এসসি কত হচ্ছে 40 থেকে কমে 30 34,
তাহলে এটা পড়ে থাকছে এসবি বাই এসসি, এটা হয়ে যাচ্ছে 6/4 মানে 3/2। তাহলে এটা পড়ে থাকছে এসবি ইজ টু এসসি ইকুয়াল টু 3:2। দেখো ঠিক আছে, এখান থেকে তোমাকে বার করতে হবে এসএ ইজ টু এসবি ইজ টু এসসি কত হবে। তো অঙ্কের ব্যাপার বাকিটা। আচ্ছা এটা তোমার 3:1 এসছে তাই তো, কারণ এ এর জন্য 3, বি এর জন্য 1। আচ্ছা এক কাজ করছি, আমাকে এখানে বি 3 আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে এসএ ইজ টু এসবি আমি যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে এটা পড়ে থাকবে 9:3। আর আমি পেয়েছি এসবি ইজ টু এসসি, এটা পড়ে আছে 3:2। তাহলে চূড়ান্ত অনুপাত কত হবে? এসএ ইজ টু এসবি ইজ টু এসসি, এটা হয়ে যাবে 9:3:2। দেখো ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলো করব। বাড়িতে ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, লিখে লিখে করবে, শুধু দেখে হবে না, নিজে খাতায় লিখে প্র্যাকটিস করবে। বেশ, পরের অঙ্কে চলে যাই। পরে একটা খুব সহজ অঙ্ক দিয়েছে, বলছে একটা বস্তুর ভর দেওয়া আছে আর বস্তুটার আপেক্ষিক তাপ দেওয়া আছে। কি বলেছে? একটা বস্তুর ভর হচ্ছে 100 গ্রাম আর আপেক্ষিক তাপ বলেছে 0.09 সিজিএস এককটা দেওয়া আছে। বলেছে বস্তুটির তাপগ্রাহিতা ও জল সম নির্ণয় করো। দেখো তাপগ্রাহিতা আর জল সম যদি আমি সিজিএস পদ্ধতি ধরি, দুটোর ফর্মুলা কিন্তু সেম, খালি একক আলাদা। তাপগ্রাহিতা কিন্তু m/s, তাহলে 100 × 0.09, তাহলে এটা হয়ে যাচ্ছে 9। একক কি হবে? ক্যালোরি। আচ্ছা এস হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর যখন আমি জল সম করব তখনও কিন্তু এটা এমএস, কিন্তু এটা 9 হবে, একক খালি হয়ে যাবে গ্রাম। জিনিসটা খেয়াল রেখো যে সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা জল সম দুটোরই ফর্মুলা সেম, কিন্তু যদি এসআই পদ্ধতি হয় তাপগ্রাহিতাটা সেম থাকবে, কিন্তু এসআই পদ্ধতি করলে জল সমটা হয়ে যায় ডিভাইডেড বাই 4200। তার কারণ হচ্ছে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 4200, সেই জন্য ওই রকমের একটা ফ্যাক্টরের ব্যাপার চলে আসে। ঠিক আছে, তাপগ্রাহিতা জল সম পার্থক্য এটা কিন্তু ভালো করে করবে। নেক্সট একটু থিওরি আলোচনায় চলে যায়, যে কার্য আর শক্তি, কার্য আর তাপ, এদের মধ্যে কোথাও একটা সম্পর্ক আছে। এটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী জুল, জেমস প্রেসকট জুল। কি বলেছিলেন? উনি বললেন খুব সিম্পলি ভাবো যে আমরা যদি দুটো হাত ঘষি তাহলে কি হয়? তাপ উৎপন্ন হয়। দুটো হাত ঘষা মানে কি? আমি কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি খরচ করছি বা কিছু পরিমাণ কৃতকার্য করছি, সেই কৃতকার্যটা কি করছে? তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে কিছু পরিমাণ কৃতকার্যকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়, বা উল্টোভাবে বলতে পারো কিছু পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করে আমি কিছু পরিমাণ কার্য সম্পাদন করতে পারি। এটা প্রথম উল্লেখ করেছিলেন বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করবে, আমি যত বেশি ঘষবো তত কিন্তু বেশি তাপ উৎপন্ন হবে। আমি খুব সিম্পল উদাহরণটা দিলাম, যত বেশি ঘষবো তত বেশি তাপ উৎপন্ন হবে। তো সেই জিনিসটাকে উনি একটা সূত্রের সাহায্যে প্রকাশ করলেন। বললেন যদি কিছু পরিমাণ কার্যের বিনিময়ে আমি কিছু পরিমাণ তাপ উৎপন্ন করতে পারি, বা উল্টোটা কিছু পরিমাণ তাপ প্রয়োগের ফলে যদি আমি কিছু পরিমাণ কার্য সম্পাদন করতে পারি, তাহলে সেক্ষেত্রে সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক হবে। তো এটাকে বলা হয় জুলের সূত্র। জুলি এই সূত্রটা দিয়েছিলেন। জুলের সূত্র কি বললেন? যদি কিছু পরিমাণ কার্যের বিনিময়ে তাপ শক্তি উৎপন্ন হয়, অথবা কিছু পরিমাণ তাপ শক্তি খরচ করে আমি যদি কিছু পরিমাণ কার্য সম্পাদন করতে পারি, তাহলে সেক্ষেত্রে সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ সবসময় সমানুপাতিক হবেই। মানে যত বেশি কাজ করবে তত বেশি তাপ উৎপন্ন হবে, অথবা যত বেশি তাপ শক্তি দেবে তত বেশি কার্য সম্পাদিত হবে। আচ্ছা এখান থেকে আমি একটা সমানুপাতিক চিহ্ন আছে, ইকুয়াল চিহ্নের জন্য একটা কনস্ট্যান্ট চলে আসবে, এবং জুলের নাম অনুসারে এটাকে বলা হয় জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক, অনেক সময় বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা এটাকে জি এর মানটা হয়ে যায় 4.2 × 10⁷ আর আর ঠিক আছে, এটাকে
জায়গায় অনেক সময় তুমি এটাকে চেঞ্জ করে দিতে পারো 4.2 10⁻7 আর মানে জুল পার ক্যালোরি। এখানে আলাদা করে সিজিএস বা এসআই হয় না, তার কারণ দেখো একটু খেয়াল করে যে কৃতকার্যের একক জুল আবার এইচের একক জুল, তাহলে সেক্ষেত্রে তো কিছুই তুমি পাবে না, 1 হয়ে যাবে তাই না একক হিসেবে। তো সেইভাবে দেখানো হয় না, এইভাবে তুমি কোনটা সিজিএস পদ্ধতি করো এসআই পদ্ধতি করো, তুমি এই জে এর মানটা মনে রাখবে যে যখন তুমি জে এর মান বসাবে মোটামুটি একক সমেত বসাবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আর মানে বাকি এককটা কি আসবে বা অন্য রাশিগুলোর একক কি আসবে সেটা তুমি ধরে নিতে পারবে। তাহলে এটা হয়ে যাচ্ছে জে এর একক। আচ্ছা জে ডেফিনিশন করে দিই, যে ডেফিনিশন যদি করতে হয় ওখান থেকেই পাচ্ছি যে এইচ যদি 1 করে দাও তাহলে জে ইকুয়াল টু করে থাকছে ডব্লিউ। তার মানে কি সোজা কথাই বলতে পারি যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় জে ইকুয়াল টু কার্য, কখন এইচ ইকুয়াল টু 1, তাহলে এইচ ইকুয়াল টু 1 অর্থাৎ একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদিত করতে হয় তাকে তাপের যান্ত্রিক ঘাতাঙ্ক বলে। অনেক সময় প্রশ্ন দেয় জে ইকুয়াল টু 4.2 ইন্টু 10⁻7 আর্ট পার ক্যালোরি, বলতে তুমি কি বোঝো? তখন তুমি এভাবে বলবে যে এটার মানে হচ্ছে যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে 4.2 ইন্টু 10⁻7 আর কার্য করতে হবে, ঠিক আছে? 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে এই পরিমাণ কার্য করতে হবে, অথবা ঘুরিয়ে এই পরিমাণ কার্য করলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে, ঠিক? আচ্ছা তুল্যতা, এই যে তুল্যতার কথা যখনই উনি বললেন তখন লোকে বিভিন্নভাবে যুক্তি খুঁজতে লাগলো, মানে কোন কি বলছেন উনি, সেটা তো যথার্থ যুক্তি দিতে হবে। উনি বললেন ঠিক আছে তাপের বিনিময়ে কার্য হবে, কার্যের বিনিময়ে তাপ হবে এবং এটা সমানুপাতিক হবে। তো উনি বেশ কিছু উদাহরণ দিলেন। একটা হলো এই হাত ঘষার ব্যাপারটা বললাম, যে হাত ঘষলেই তাপ উৎপন্ন হচ্ছে, কার্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং যত বেশি হাত ঘষছি তত বেশি তাপ উৎপন্ন হচ্ছে। এছাড়াও প্রচুর উদাহরণ দেওয়া যায় আমাদের বাস্তবিক জীবনেও, কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রচুর অভিজ্ঞতা দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করা গেল। যেমন মনে করো জলপ্রপাত, উপর থেকে জলপ্রপাত জলের ধারা পড়ছে, রাইট? তো দেখা গেল এই জলপ্রপাত এই উপরের অংশের আর নিচের অংশের উষ্ণতা কিন্তু সমান নয়, কিছুটা হলেও আলাদা। কেন আলাদা? জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, যদি আমি নির্দিষ্ট পরিমাণ ভরের কথা বলি, নির্দিষ্ট পরিমাণ ভর কি হচ্ছে উপর থেকে নিচে এসে পড়ছে, তাহলে এই যে উপর থেকে নিচে এসে পড়ছে ওই পরিমাণ জল যখন এখানে ছিল তার একটা নির্দিষ্ট স্থিতিশক্তি ছিল। অলরেডি তোমাদের স্থিতিশক্তি গতিশক্তি সম্পর্কে ধারণা হয়ে গেছে। যখন সেটা এই উচ্চতায় ছিল তখন কিন্তু সে বেশ কিছু পরিমাণ স্থিতিশক্তি নিয়েছিল, কত mgh। সেই পরিমাণ জলটা যখন নিচে এসে পড়লো, গ্রাউন্ডে এসে পড়লো, তার স্থিতিশক্তি 0 হয়ে গেল। তার মানে কি তার স্থিতিশক্তির পরিবর্তন ঘটছে। কিছু পরিমাণ জলের কথা বলি, তার স্থিতিশক্তির পরিবর্তন ঘটছে, তার পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি হ্রাস পাচ্ছে, তাই না? এবার সেই পোটেনশিয়াল এনার্জি যেটা হ্রাস পাচ্ছে সেটা কি হিসেবে আসছে? গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি এটা সবসময় ধ্রুবক রাশি, তাহলে ইপি যদি হ্রাস পায় ইকেটা ভীষণভাবে বৃদ্ধি পাবে। তার মানে ওটা প্রবল বেগে ভূমিতে আঘাত করবে। সেই যে প্রবল বেগে ভূমিতে আঘাত করবে তার ফলে কি হবে? তাপ শক্তি মানে কার্য করছে, তো গতিশক্তির পরিবর্তন হচ্ছে মানে কি সে কিছু পরিমাণ কার্য করছে। সেই যে কার্য করছে এখানে, সেই কার্যটা তুমি বলতে পারো কিছু পরিমাণ তাপ হিসেবে জলের মধ্যে আবদ্ধ হচ্ছে। এর ফলে কি হয়? উপরে যদি যা উষ্ণতা হবে তার তুলনায় নিচের ভাগে কিছুটা হলেও উষ্ণতা জলপ্রপাতের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। বোঝা গেল? আবার বলছি, জলপ্রপাত উপর থেকে নিচে পড়ছে। কিছু পরিমাণ জলের কথা যদি ভাবি, যে প্রথমে এই উপরের অংশে ছিল তখন তার একটা নির্দিষ্ট স্থিতিশক্তি ছিল, যখন সেই পরিমাণ জলটা নিচে এসে পড়লো আমি বলতে পারি স্থিতিশক্তিটা হ্রাস পেল, অনেকটা পরিমাণ হ্রাস পেল, তাহলে গতিশক্তিটা অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে গতিশক্তি অনেক পরিমাণ বৃদ্ধি পাবে মানে আমরা বলতে পারি সে কিছু পরিমাণ কার্য করবে। এবার সেই কার্য কতটা কার্য করছে সেই হিসেবে আমি কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে W ইকুয়াল টু GH থেকে তা বের করতে পারি, এবং ক্যালকুলেশন করে দেখা গেছে কিছুটা হলেও নিচের ভাগের কিন্তু জলপ্রপাতের ক্ষেত্রে উষ্ণতাটা বেশি। আরেকটা খুব সহজ উদাহরণ দেওয়া হয় যে একখণ্ড বরফ, একই রকমের ব্যাখ্যা। তুমি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তোলা হলো, নিয়ে বরফ খণ্ডটাকে ফেলে দেওয়া হলো। তো দেখা যায় বরফটা যখন মাটিতে পৌঁছায় তখন অনেকটা গলে গেছে। প্রশ্ন হচ্ছে কেন? এই একই রকম বরফ খণ্ডটা যখন ওই নির্দিষ্ট উচ্চতায় ছিল তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ স্থিতিশক্তি ছিল।
এবার সেটা যখন নিচের দিকে নেমে আসছে তার স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকছে, উচ্চতা এইচটা কমছে, এইচ কমা মানে স্থিতিশক্তি কমে যাবে। এবার যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমি জানি যখনই স্থিতিশক্তি কমবে গতিশক্তি বাড়বে, তো স্থিতিশক্তি অনেকটা পরিমাণ কমলে গতিশক্তি অনেকটা পরিমাণ বাড়বে। তাহলে সেই গতিশক্তির জন্য বরফটা ভূমিতে গিয়ে আঘাত করবে, সেই আঘাত করার সময় কিছু পরিমাণ শক্তি যাবে। শুধু তাই নয়, সে যখন বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে বায়ুর ঘর্ষণ বল অতিক্রম করে সে নামছে, তাহলে বায়ুর বাধাজনিত যে বল আছে সেই বলের জন্য কিন্তু বরফটা বেশ কিছু পরিমাণ কমে যাবে। তাহলে এইভাবে আমি বলতে পারি যে জুলের সূত্রটা কিন্তু একদমই ঠিকঠাক, কোথাও কোনো সমস্যা নেই, একদমই ঠিক কথা বলেছিলেন যে কৃতকার্য আর উৎপন্নতা এদের মধ্যে সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ছোট ছোট কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যাক। বলছে তোমার কাছে 100 গ্রাম জল আছে, তুমি তার উষ্ণতা 10 ডিগ্রি বাড়াতে চাইছো। তোমার কাছে 100 গ্রাম জল আছে, তুমি তার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাইছো। তোমাকে কি পরিমাণ কৃতকার্য করতে হবে? এটা হচ্ছে তোমার প্রশ্ন। কি পরিমাণ তাপ লাগবে চাইনি, কিন্তু তোমাকে বলেছে কি পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবো? খুব সিম্পল ব্যাপার। আমি W = JH পেয়েছি, আমি প্রথমে H বার করব, তারপর W = JH। এই হচ্ছে তোমার অঙ্ক, কিছুই না। আমি জানি S = 1, তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ কত হচ্ছে? M S P, এটা হচ্ছে ফর্মুলা। M হচ্ছে 100, S হচ্ছে 1, এটা হচ্ছে 10, তার মানে এটা হয়ে যাচ্ছে 1000 ক্যালোরি। তাহলে কৃতকার্য কত হবে? W = JH, J এর মান 4.2, 10⁷ নিলাম, তাহলে এটা R পার ক্যালোরি হবে, তাই না? আর যদি তুমি 10⁷টা না নাও, এখানে 10⁷ নেওয়ার দরকার নেই, এটা হয়ে গেল জুল পার ক্যালোরি। হলো H কত? H হচ্ছে 1000 ক্যালোরি। তাহলে এটা নিচে আছে ক্যালোরিটা, তুমি বলতে পারো এটা অ্যাকচুয়ালি 4.2 জুল পার ক্যালোরি, আর এটা হয়ে যাচ্ছে 1000 ক্যালোরি। ক্যালোরি ক্যালোরি কেটে যাচ্ছে, তাহলে 4.2 কে 1000 দিয়ে গুণ, একটা দশমিক উঠবে আর দুটো শূন্য আছে, একক কি হবে? দেখো তুমি যদি 10⁷ নিতে তাও নিতে পারতে, তো সেক্ষেত্রে সেটা আর আসতো, জুল আর আর্কের সম্পর্ক তুমি জানো। চেষ্টা করবে কনফিউশন হলে সবসময় যখন যে মানটা বসাবে একক সহ বসাবে, একক সহ বসিয়ে তারপরে তুমি বাকি জিনিসটা দেখার চেষ্টা করবে যে কি আসছে। বেশ, নেক্সট অঙ্কে চলে যাও। বলছে 42 কেজি ভরের একটা বল 1000 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হবে। কি বলেছে? 42 কেজি, তাহলে M = 42 কেজি। এটা কি বলেছে? 1000 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? বলছে এর ফলে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে W = JH বলছি, বলে রাখি আমি ডব্লিউটা দুভাবে তুমি ইউজ করতে পারো, আইদার স্থিতিশক্তির পরিবর্তন অথবা গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? আবার এইচটাও তোমার দুভাবে ব্যবহার হতে পারে, এটা হচ্ছে এমএসটি হচ্ছে মেইন ফর্মুলা, আরেকটা ফর্মুলা হয় নিম তাপ দিয়ে, সেটা হচ্ছে এমএম। তোমাকে খালি দেখে নিতে হবে কি পরিস্থিতি আছে। যেমন যদি একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ডব্লিউর মান হয়ে যাবে এমজিএইচ। আর যদি বলে একটা বস্তুর বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে W = হয়ে যাবে। একটা বস্তুর যদি উষ্ণতার পরিবর্তন হয় তাহলে এমএসটি, আর যদি উষ্ণতার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয় তাহলে এমএল। সুতরাং যেমন চাইবে সেই অনুযায়ী তোমাকে অঙ্কটা এগোতে হবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে দেখো তোমাকে পরিষ্কার বলছে একটা বস্তুকে উপর থেকে ফেলে দেবে, তাহলে বস্তুটার কৃতকার্য কত হবে? সেটা হচ্ছে স্থিতিশক্তি। বেগ পরিবর্তন বলেনি, উপর থেকে ফেলার কথা বলেছে, তাহলে তুমি লিখে ফেলবে এক্ষেত্রে কৃতকার্য = স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে এটা হয়ে যাচ্ছে 42, এটা 9.8, আর H বলেছে 1000। এখান থেকে যা আসবে তত আর না কেজি আছে, সরি, তাহলে এসআই করেছি, তাহলে জুল। আচ্ছা তোমাকে বলেছে H কত, তাহলে H = W/J, এটা জুল এককে আছে, তাহলে এখানে এটাও আমি কি করব? জুল এককেই বসাবো। আচ্ছা W হয়ে যাচ্ছে 42
9.8 1000, তাহলে জুল এককে করলে কত হবে 4.2 জুল পার ক্যালোরি, আর এটা হয়ে যাচ্ছে জুল। দেখো জুল জুল কেটে যাবে, ক্যালোরিটা উপরে চলে যাবে। আচ্ছা এই দুটো কাটাকাটি করলে 10 আসবে, তাহলে এটা 98 হয়ে গেল। তাহলে 98 ইন্টু 10⁻³ জুল জুল চলে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো এই পরিমাণ জমা করো। আচ্ছা এটা 10 মিটার বলেছিল, মিটার 1000 মিটার নয় 1000 সেন্টিমিটার বলা ছিল, অসুবিধা কিছু নেই। তাহলে এটা হয়ে যাবে 10 মিটার, বলতে ভুল করেছিলাম, 1000 মিটার মানে অনেক বেশি। 10 মিটার হয়ে গেল, তাহলে এখানে দুটো শূন্য হবে না, তাহলে এখানে দুটো শূন্য হবে না, তাহলে অ্যাকচুয়ালি এটা 980 মিটার। তো অসুবিধা কিছু নেই, চেক করে নেবে, কানেকশন করে নিও। আচ্ছা বেশ, এবার বলেছে 20 মিটার উঁচু একটা জলপ্রপাত। ওই জলপ্রপাত বলছিলাম, বলছে 20 মিটার উঁচু একটা জলপ্রপাত আছে, সেই জলপ্রপাতের শীর্ষদেশ আর তলদেশ উষ্ণতার পার্থক্য কত হবে। তাহলে জলপ্রপাত কত উঁচু বলেছে, জলপ্রপাতটা বলেছে 20 মিটার উঁচু। উষ্ণতার পার্থক্য চেয়েছে, খেয়াল রাখবে উষ্ণতার পার্থক্য। আমি ধরে নিলাম ওই m গ্রাম জল উপর থেকে নামছে, কোনো একটা মুহূর্তে m গ্রাম জলের কথা বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে, কৃতকার্য ইকুয়াল টু mgh। তাহলে এটা হয়ে যাচ্ছে m, জিটা থাকা কত, h হচ্ছে 20, অবভিয়াসলি জুল এককে। আচ্ছা উষ্ণতা বৃদ্ধি আমি ধরে নিলাম t, তাহলে h ইকুয়াল টু আমি বলতে পারি ms t। আচ্ছা s এর মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে m × t। বোঝা গেল? এবার ফর্মুলা কি, w ইকুয়াল টু jh। w হয়ে যাচ্ছে 20 mg, আচ্ছা যেটা j থাকুক, h টা হয়ে যাচ্ছে mt, সব সময় m কেটে যাবে, চিন্তার কিছু নেই। তাহলে t ইকুয়াল টু করে থাকছে 20 × 9.8, সবটাই জুলে ছিল, তাহলে এটা হয়ে গেল 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, 4.2 মানে ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বলেছে তো, তাহলে ওখানে এসটা, ওখানে এস এর এককটা রয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি এটা যেটা হবে সেটা হবে ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা যদি ক্যালকুলেশন করো মোটামুটি 0.043 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। ঠিক আছে, এই যে এমটি বললাম, এখানে তো এস ছিল, এস এর এককটা এখানে ঢুকে আছে, তাহলে শেষ পর্যন্ত ওই ক্যালোরি ক্যালোরিও কেটে যাবে, ডিগ্রি সেন্টিগ্রেড ওই এককটা তোমার এখানে ঢুকে থাকবে। 0.046 বলছে, ক্যালকুলেশন একটু দেখে নিও, পদ্ধতি এটাই হবে। বেশ, পরের অঙ্কটা, এতগুলো এখনো পর্যন্ত যে অঙ্কগুলো বললাম সবগুলোই খেয়াল করে দেখো, স্থিতিশক্তির পরিবর্তন দিয়ে অঙ্ক করেছে। আচ্ছা এবার তাহলে একটা গতিশক্তির পরিবর্তন দিয়ে অঙ্ক করেছে। বলছে একটা বস্তু, একটা উল্কা, উল্কা সম্পর্কে ধারণা আছে, বলছে এরকম একটা উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে মনে করো প্রবেশ করেছে। উল্কাটার ভর হচ্ছে 42 কেজি, এবং পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করছে তখন তার বেগটা হ্রাস পাচ্ছে। সাপোজ বেগটা বলেছে 10 কিলোমিটার পার সেকেন্ড থেকে 5 কিলোমিটার পার সেকেন্ডে কমছে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন প্রবেশ করছে। বলছে এর ফলে তাপ উৎপন্ন হচ্ছে 3.75, এই যে প্রবেশ করলো সেই জন্য 3.75 × 10⁸ ক্যালোরি তাপ উৎপন্ন। তোমাকে প্রশ্ন দিয়েছে এখান থেকে যে এর মান নির্ণয় করো। আচ্ছা এখানে কিলোমিটার পার সেকেন্ড আছে, তাহলে 10 × 10⁻³ মিটার পার সেকেন্ড, এটাও হয়ে গেল 5 × 10⁻³ মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো এখানে বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে গতিশক্তির পরিবর্তন। তাহলে লিখে ফেলবে কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন হাফ mu² - v², তাহলে হাফ × 42, আচ্ছা 10⁻³ দুটোতেই আছে, তাহলে 10⁻³ সেটা আমি কমন নিয়ে নিলাম, 10⁻6 হয়ে গেল, তাহলে 10² - 5²। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকছে 21 × 10⁻6, এটা কত হচ্ছে 100 - 25, তার মানে 75। অবভিয়াসলি এটা হয়ে যাবে আর গ্যাপ, সব না সরি সিজিএস নেই, সব কিছু এসআই, তাহলে জুলে। এবার ফর্মুলা হচ্ছে w ইকুয়াল টু jh, তোমাকে j নির্ণয় করতে হবে, তাহলে j ইকুয়াল টু w/h, তাহলে 21 × 75 × 10⁻6, আর এটা হচ্ছে নিচে ক্যালোরি
3.75, এক কাজ করো জুলে করে দাও, ইন্টু 10, জুল করে দিলাম। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার চলে আসবে 4.2, আর জুল যদি নাই করো ওটাই যদি রাখো কোনো অসুবিধা নেই, ইন্টু 10⁸, এটা জুল, এটা ক্যালোরি, তার মানে 4.2 আসবে। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো অবভিয়াসলি এটা 4.2 আসতে বাধ্য, না এলে তুমি আমাকে বলবে, আসবেই। ঠিক আছে, মোটামুটি এই গেল তোমার তাপ ও কার্যের তুল্যতা, জুলের সূত্র, তার সম্পর্কের অঙ্ক। তো ভালো করে তৈরি করবে।